2021 আমার উপকল্প 2041 উনি চালু করেছেন। আমরা বিশ্বাস করি আমাদের সকলের প্রচেষ্টায় এটি বাস্তবায়িত হবে। আমি আপনাদের সকলকে আহ্বান করব, আমরা যার যার অবস্থান থেকে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে দলাদলি সবকিছু আড়াল করে আমরা সবাই একসাথে কাজ করবো, যাতে জনগণের নেত্রী গণতন্ত্রের মানুষকন্যা জনাব শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে পারি। সর্বোপরি আজকে 7ই মার্চের ভাষণ হিসাবে আমি অন্যদিকে যাব না, তারপরে যে একটি কথা বলবো, আসলে আমরা কিভাবে জনাব শেখ হাসিনা হাতকে শক্তিশালী করবো, এটি সূত্রপাত আমাদের গ্রামে, আমাদের মহল্লায়, আমাদের ইউনিয়নের মাধ্যমে সূত্রপাত হয়, যেটি আজকে আমাদের ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান সাহেব এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করার জন্য নিজস্ব কাজ করে যাচ্ছেন। আমাদের উচিত আমরা ওনাকে সহযোগিতা করবো। ওনাকে যদি সহযোগিতা করি, উনি আমাদের প্রধানমন্ত্রী যে রূপকল্প 2021 এবং 2041 সেটি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তো আমাদের উচিত আমরা সবাই আমাদের জনগণের চেয়ারম্যান বিনোদ ভাইকে সার্বিকভাবে সহযোগিতা করে উনি ওনার যে উদ্দেশ্যগুলো নিয়ে এগিয়ে যাচ্ছেন সেই উদ্দেশ্য যাতে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারেন, সেই জন্য আমরা সবাই ওনাকে সহযোগিতা করবো। পরিশেষে আপনাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মানুষ। ধন্যবাদ জনাব জাকির হোসেন সাহেব। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন মোগলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডের মেম্বার জননেতা জনাব আশিক মিয়া সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 7ই মার্চ উপলক্ষে আজকে আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত, আমার ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত, ওয়ার্ড সদস্যবৃন্দ এবং আমার সামনে আমার সহযোগীরা সবাইকে আমি আমার ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আসলে আজকে বক্তব্য দেওয়ার জন্য এখানে দাঁড়াই নাই, আলোচনা করার জন্য দাঁড়িয়েছি। 7ই মার্চের উপরে আলোচনা সভা আজকে আলোচনা সভা। বঙ্গবন্ধুর ভাষণ প্রতিটা সপ্তাহে এক একটা ইতিহাস, যে আমি আমার মতো ক্ষুদ্র মানুষের বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে আলোচনা করা মানায় না। কারণ হলো আমরা বায়ান্নকে রক্ত দিয়েছি এই ভাষা আন্দোলনের জন্য। বিশ্বের আগ্রহ মায়ের ভাষার জন্য রক্ত দেয় নাই বিশ্বে, একমাত্র এই বাংলাদেশ রক্ত দিয়ে ভাষা ছিনিয়ে নিয়েছে বাংলাদেশের মানুষ। আবার দেখেন, রক্ত দিয়েই 71 সালে যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছে। বঙ্গবন্ধু যেদিন ভাষণ দিবেন 7ই মার্চ, বক্তাই একজন বঙ্গবন্ধু, দ্বিতীয় কোনো বক্তা নাই। এই বক্তব্য আপনারা বোধহয় শুনছেন, কেউ নাই, একমাত্র বক্তা। কেন? যে বাংলাদেশের সমস্ত যে স্বাধীনতা যে শরীর যে উজ্জীবিত করা যে কথাগুলো বঙ্গবন্ধু এই 19 মিনিটের ভাষণের মধ্যে আছে। আপনারা একটু আগে শুনেছেন ভাষণটা শোনার সাথে সাথে দেখেন যে নিজের শরীরে রক্ত কিরকম সংগ্রহ করে। ইউনেস্কো অনুধাবন করেছে, ইউনেস্কো দেখেছে যে এই ভাষণ শ্রেষ্ঠ একটি ভাষণ। তার ভাষণ দিতে কোনো লেখা লিখিত কোনো কিছু নাই, শুধু উনি ওনার জ্ঞান থেকে, ওনার বুদ্ধি থেকে এই বক্তব্য দিয়েছেন। কারণ বঙ্গবন্ধু জানতেন যে উনি ওনাকে অ্যারেস্ট করবে, উনি কিসের দরজায় বাগার মতো লোক না। আপনারা ওনার ইতিহাস পড়লে দেখতে পাবেন, উনি জেল থেকে বাহির হইয়া বক্তব্য দিচ্ছেন, বাসায় যান নাই, বক্তব্য দেওয়ার সাথে সাথে আবার অ্যারেস্ট হয়েছেন, আবার গেলে। বঙ্গবন্ধু জানতেন, বলতেন যে আমি জানি তোরা আমাকে অ্যারেস্ট করবি,
কিন্তু আমি দেখছি আমার বাসায় গেলে আমি আমার এই কথাগুলো, আমার বাঙালিদের এই কথাগুলো কেউ বলবে না আমি ছাড়া। বঙ্গবন্ধু ঠিক প্রত্যেকটা জিনিস, কারণ হইল যে কোনো কথা মানুষের কাছ থেকে ভালো কথা বলে, আল্লাহ প্রদত্ত একটা জিনিস আছে বঙ্গবন্ধুর মাঝে। আজকেও আপনারা বঙ্গবন্ধুর পাঠন করলে বঙ্গবন্ধুর পুরা যে অসমাপ্ত আত্মজীবনী যদি পড়েন, কোনো লেখকের নাই, নিজের হাতে লেখা আত্মজীবনী। দয়া করে যারা লেখাপড়া করছেন তারা এই আত্মজীবনীটা পড়বেন, পড়লে দেখবেন যে বঙ্গবন্ধু কিরকম নেতা ছিলেন, বড় মানুষের নেতা ছিলেন। বঙ্গবন্ধুর কিছু ভাষণ আছে যে বঙ্গবন্ধু বলছেন যে আমার রিস্কাওয়ালা শ্রমিক, আমার যে মেহনতি মানুষ, কৃষক যত আছে সবাইকে আপনি করে কথা বললেন। নেতা ছিলেন বঙ্গবন্ধু। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এই যে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ নেওয়া, আমাদের এলাকায় কিছু মানুষ আছে যে বঙ্গবন্ধু ইচ্ছা করা হয়েছিল। বঙ্গবন্ধু দেখছেন যে আমাকে মানুষ, আমার বাঙালিকে মানুষ না, আমাকে না পাইলে একটা দেশ তার নিজের ইচ্ছায় কাজ করছেন। আমি প্রত্যেককে নির্দেশ দিয়েছেন আপনার তোমার কাজ করো, স্বাধীনতার জন্য কাজ করো। অনুরোধ করবো সবাইকে, আমরা বাঙালি জাতি যে বঙ্গবন্ধুর মতো একজন নেতা পেয়েছি আমাদের বাইরে। বঙ্গবন্ধুর নীতি আদর্শ মতো যদি আমরা চলি, মানে দেশ পরিচালনায়, আমার মনে হয় বাংলাদেশ এই শেখ হাসিনার হাত ধরে 1941-এর উন্নত দেশে পরিণত হবে, এই আশাবাদ রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। ধন্যবাদ। এই উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছে মঙ্গলগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব কামাল উদ্দিন সাহেব। পরিচয় করিয়ে দিচ্ছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি মঙ্গলগাঁও ইউনিয়নের সাবেক মেম্বার জনাব সিরাজ সাহেবকে। সিরাজ মেম্বার সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সাথী মানুষ দুঃখের বিষয়, বঙ্গবন্ধু বাঁচানোর সময় জেলে শুনছেন। সম্মানিত উপস্থিতি, বঙ্গবন্ধুর স্লোগান গাইয়ে শেষ করা বঙ্গবন্ধু অবশ্যই উদ্দেশ্য লাগে, তারা নিজের ব্যক্তিগত উদ্দেশ্য নাই, উদ্দেশ্য লাগে তাই যতটুকু করতোই। তার গুণগান গাইতে গাইতে সারাদিন গুণ গাইলেও শেষ হচ্ছে না। আমরা বড় অর্জন, আমরা বাঙালি কি লাগে। আজকে টাইম যদি নেই দুঃখ বঙ্গবন্ধু না, যে আমরা দেশ স্বাধীন পেতাম বাংলাদেশের সময় তো আসতে হবে। এই কারণে আজ আমরা স্বাধীন থাকি আর স্বাধীন দেশের নাগরিক। আজ আমরা নিজের ইচ্ছায় থাকতে পারতাম পারো, যদি আমরা পাকিস্তানে আশ্রয় থাকতাম এইরকম আমরা নিজের অধীনে কিছু কথা বলা না, আমরা বহুত ভুক্তভোগী হয়ে যাব। আজ দুঃখের বিষয়, বঙ্গবন্ধু নাই। অপরাধ হলে বঙ্গবন্ধু করছিলাম, তারা সব পরিবারে করছিলাম। ভয় মারার করলে বাথরুম দিন গেল যায় না। আর শুধু বঙ্গবন্ধুরে বার্তা দিন কিছু আসি না, সব পরিবারে হত্যা করতে প্রত্যেকটা দুঃখের বিষয়টা। আমরা সম্মানিত উপস্থিতি, আমরা বঙ্গবন্ধু শেখ নেত্রী আমরা করা আর তার বাবর অস্তিত্ব দৈরা রাখতে, যদি নেত্রীও থাকতো না সে এই কতটুকু দৈরা রাখতে পারা না। আমরা সৌভাগ্য এই শেখ হাসিনা থাকায় আজ আমরা বঙ্গবন্ধু সবটা জানতে পারলাম। আমরা নিচল বেলা এরা বঙ্গবন্ধু আকর্ষণ আর এই দেশের লাগে সব আমরা টিভির মাধ্যমে কোনো মাধ্যমে জানতে পারলাম। যদি বঙ্গবন্ধু থাকতো না সে নামগন্ধ উঠে গেল, তো সে নেত্রী থাকতো না সে নামগন্ধ থাকতো না, থাকলেননি থাকলো না। সম্মানিত উপস্থিতি, আমরা দেশ তোমার মধ্যে তার গুণগান গাইতাম আর তার লাগি মাহফিলের চাইতাম। আল্লাহ তাহলে জান্নাতুল ফেরদাউস করতাম। আর শেখ নেত্রী আমরা লাগি
ফুলের বাগান আজ দেখো এই দেশ হলো এই নেত্রীও তার ব্যক্তি কিছু করা না ও দেশের লাগি একগুলো মানুষের সহ্য হয় না ও নেত্রীর বিরুদ্ধে বাদ বরাবরও করছে আইজও করবো সেইটা আমরা নজর দিতাম না আমরা যতদিন আমাদের আওয়ামী লীগ করলাম আমরা সঠিকভাবে দেশ চালাইয়া দিতাম সঠিকভাবে আওয়ামী লীগ করতাম আর যে রাস্তা করতাম আমরা রাস্তা হইতাম না দিশা হইতাম না আমরা আওয়ামী লীগ কইরা আমরা আওয়ামী লীগ করবো আর শেখ নেত্রী লাগে আমরা বলে দোয়া করতাম আসসালামু আলাইকুম আমি বক্তব্য দিকে করি না আজকে আমার বক্তব্য শেষ সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মকরগাঁও ইউনিয়ন পরিষদের জনমনোনীত চেয়ারম্যান গণমানুষের নেতা জননেতা জনাব আলহাজ হিরেজ মিয়া সাহেব। বিসমিল্লাহিররহমানিররহিম। আল্লাহ সকলের প্রতিমা ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে আজকে এখানে উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি 30 লক্ষ শহীদ 2 লক্ষ যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতার লাল পতাকা পেয়েছি স্মরণ করছি আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ 52 সাল থেকে এখন পর্যন্ত বিভিন্নভাবে জুলুম নির্যাতনের শিকার হয়ে আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদেরকে স্মরণ করছি আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি বিগত বর্তমান করোনা ভাইরাস কালীন সময় আমাদের অনেক নেতৃবৃন্দ আমাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে এক তৃতীয়াংশ উনি জেলে জীবন কাটিয়েছেন শুধু এই বাঙালি জাতির জন্য বাঙালির জন্য বাঙালিদের অধিকার আদায় করা আমরা অনেকেই আজকে 50 বছর পূর্তি উপলক্ষে 7 মার্চের 50 বছর পূর্তি উপলক্ষে আজকে আমরা এখানে আলোচনা সভা শুরু করেছি কিন্তু দুঃখের বিষয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 75 সালে হত্যা করার পর থেকে এই ভাষণকে লুকিয়ে রাখা হয়েছিল এই ভাষণকে জনমাধ্যমে প্রচার করা দেওয়া হয় নাই এই ভাষণ যাতে কেউ না শুনে এই 21 বছর বাঙালি জাতিকে মোগল দুলাই করে আমাদেরকে আমাদের দেশের প্রতি আমাদের স্বাধীনতার প্রতি ষড়যন্ত্রমূলক অনেক কার্যক্রম চালিয়ে গিয়েছে আমরা অনেক সময় দেখতে পেয়েছি আমাদের যে বর্তমান যারা বিভিন্ন দল করেন আওয়ামী লীগের বিরোধিতা করেন আমরা যদি দেখতে পাই তাদের বয়স সর্বোচ্চ 45-40 হবে খুব কম কেন 10% লোক হবে বাকি সব 45 বছর 47 বছর 40 বছর অর্থাৎ বঙ্গ স্বাধীনতা যুদ্ধ সম্বন্ধে তাদের কোনো অভিজ্ঞতা নাই তারা ওই সময় জন্মগ্রহণ করেন নাই আর যারা জন্মগ্রহণ করেছিলেন হয়তো 2-1 বছর ধরে কোনো কিছু বুঝার ক্ষমতা ছিল না যার কারণে এই স্বাধীনতা বিরোধীরা ওই ভাষণকে কখনো প্রচার করতে দেয় নাই আমরা ইউনেস্কোকে আমরা ধন্যবাদ জানাই এই 18 মিনিটের ভাষণ তৎকালীন রেড ক্রস ময়দানের 18 মিনিটের ভাষণের উপরে বাংলাদেশ এর সম্পূর্ণ মুক্তিযুদ্ধ দিক নির্দেশনা ছিল বঙ্গবন্ধুর এই 18 মিনিটের ভাষণের মধ্যে আমাদেরকে কখন কি কোথায় কি করতে হবে সব দিক নির্দেশনা দিয়েছিলেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা 9 মাসের মাথায় বাংলাদেশকে আমরা স্বাধীন করতে পেরেছি আজকে অনেকেই অনেক কথা বলে অনেকেই স্বাধীনতার ঘোষক অন্যকে বানাতে চান আমরা যদি আমাদের সামান্য নিম্নতম বিবেক দিয়ে বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাবো 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এই যে ঘোষণা দিয়েছিলেন এই ঘোষণার মধ্যে বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি যদি হুকুম দেবার নাও পারি
তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবিলা করতে হবে। তোমরা প্রস্তুত হও, গড়ে গড়ে দুর্গ করে তুলো। সেটাই ছিল মূল মুক্তিযুদ্ধের স্বাধীনতার ভাষণ। সেই ভাষণ নিয়ে আজকে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। যে ভাষণ বঙ্গবন্ধু বলেছিলেন, উনি জানতেন যে আমি এই মুহূর্তে 10 লক্ষ মানুষের সামনে যে ভাষণটি দিচ্ছি, আমি এখান থেকে বাড়ি হওয়ার পরে আমাকে অ্যারেস্ট করা হবে। এখানে বন্দুক, মেশিন গান, ধূপ নিয়ে সবকিছু নিয়ে রেডি আছে। আমি হয়তো আর আমার এই বাঙালি জাতির সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো না। উনি বলেছিলেন আমি যদি হুকুম না দিতে পারি, অর্থাৎ আমি যদি না বলি তোমাদেরকে এখন আমি হুকুম দিয়ে গেলাম। এবং এই ভাষণটি আবার অন্যের মাধ্যমে করা হয়েছে এবং বলা হয়েছে। এই ভাষণটি যখন বিবিসিতে করা হয়েছিল তখন বলা হয়েছিল অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অর্থাৎ আমি আমাদের জাতির নেতা তার পক্ষ থেকে এই ভাষণটি পাঠ করছি। আমার লেখা ভাষণটি উনি পাঠ করে বঙ্গবন্ধু ভাষণটি পাঠ করেছেন। যেহেতু বঙ্গবন্ধু অ্যারেস্ট হয়েছে, উনি সশরীরে করতে পারবেন না, তার পক্ষ থেকে একজন বলেছেন। সেটা নিয়ে আমরা বিতর্ক সৃষ্টি করেছি। সেই বিতর্ক সৃষ্টি কখনো ছিল না। জিয়াউর রহমান সাহেব যখন জীবিত ছিলেন উনি কখনো দাবি করেন নাই উনি এই ভাষণ দিয়েছেন, কিন্তু আমরা এটা বিতর্কিত করেছি। আজকে গতকালকে আমি দেখেছি, ফেসবুকের মধ্যে দেখেছি 7 মার্চে নাকি কারামুক্তি দিবস। এইটা একটা বিতর্ক সৃষ্টি করা হয়েছে। কেন করা হচ্ছে? বাংলাদেশের প্রতি ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা জানি বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল অনেক বিশেষজ্ঞরা, হেনরি কিসিঞ্জারের মতো বিশেষজ্ঞরা অনেকগুলা আগাম কথা বলেছিলেন যে বাংলাদেশ একটা বটমলেস বাস্কেট। বাংলাদেশ কখনো ক্ষুধামুক্ত হতে পারবে না, বাংলাদেশ কখনো তার নিজের পায়ে দাঁড়াতে হবে না। কিন্তু আমাদের ভাগ্য ভালো, বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করা হয়েছিল, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানা দেশের বাইরে থাকার জন্য ওনারা জীবিত ছিলেন। ওনারা যখন এসে আওয়ামী লীগের হাত ধরেছেন, হাত ধরার পরে বাংলাদেশে জনগণের যে সোনার বাংলা গড়ার স্বপ্ন, আবার এই স্বপ্ন নিয়ে মানুষ আবার উজ্জীবিত হয়ে উঠেছে এবং সেদিকে এগিয়ে যাচ্ছে। আমরা 9 মাসে দেশ স্বাধীন করেছিলাম। এই 12 বছরে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের বুকে চিহ্নিত। আর বিশ্ববাসী আঙ্গুল দিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে বলে দেখো বাংলাদেশ, যে বাংলাদেশ বিশ্ববাসী আঙ্গুল দিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে বলে দেখো বাংলাদেশ, যে বাংলাদেশ প্রথম দেশ বাঁচতে ছিল কোথায় চলিয়ে যাচ্ছে। আমরা কিছুদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছে যে বাংলাদেশ আমাদের চেয়ে 10 বছর আগে চলে গেছে। আমরা যদি বাংলাদেশের জায়গায় আজকে যেতে হয় আমাদের 10 বছর আরো যেতে হবে সামনে। কিন্তু আমাদের দেশের লোক, আমাদের দেশের কিছু কুচক্র মহল, আমাদের দেশের কিছু দেশগুলি স্বাধীনতা বিরোধী মানুষ এখনো কুচক্র চালিয়ে গেছে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিটি উন্নয়নের দিকে কিভাবে বাধাগ্রস্ত করা যায়। আজকে আমরা যদি দেখি জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যতটি পদক্ষেপ নিতে উনি যে দেশে নিয়ে একটা রূপরেখা করেছেন, একটা রোড ম্যাপ করেছেন, প্রত্যেকটি রোড ম্যাপ এবং প্রত্যেকটি কাজ নির্দিষ্ট সময়ের আগেই বাস্তবায়ন হচ্ছে। জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন 21 সালের ভিতরে আমরা দেশকে মধ্যমায়ের দেশে পরিণত করব, কিন্তু 2 বছর আগে আমরা ডিক্লেয়ার পেয়ে গেছি বাংলাদেশ মধ্যমায়ের দেশে। জননেত্রী শেখ হাসিনা বলেছেন 41 সালের ভিতরে এই দেশ একটা উন্নতিশীল দেশ হবে, কিন্তু আমরা এখনই দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড জাতিসংঘ আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে যে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছে। ওনারা সুপারিশ করছেন এখন 41 সাল আরো 20 বছর বাকি। 20 বছর আগে আমরা সেখানে সেই লক্ষ্য মাত্রায় পৌঁছে গেছি। সেটা দেখে এই যে স্বাধীনতা বিরোধী দল তাদের সহ্য হচ্ছে না। তারা বিদেশ থেকে বিভিন্নভাবে বাংলাদেশকে বাধাগ্রস্ত করার জন্য, বাংলাদেশে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। আপনারা ইতিমধ্যে দেখতে পারেন অনেক ষড়যন্ত্র হচ্ছে। তাই জনগণকে এগিয়ে আসতে হবে। আমরা যারা ওই সময় যাদের জন্ম ছিল না, আপনাদের তো অনুরোধ থাকবে আপনারা বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ে, অসমাপ্ত আত্মজীবনী পড়ে, আপনারা এই স্বাধীনতা যুদ্ধ সম্বন্ধে পড়ে, আপনাদের এই মুখস্থ করা সাজানো
এইগুলা দিয়ে সাধারণ সাংগঠনিক কিছু কার্যক্রম বানিয়ে এগুলো দিয়ে মানুষকে আর বিভ্রান্ত করবেন না। আপনারা দেখেন, আমরা যারা আপনাদের বাবা চাচা দাদা যারা ছিলেন তাদের কাছে জিজ্ঞাসা করেন আমরা 71 সালের আগে কি অবস্থায় ছিলাম, আমাদের অবস্থা কি ছিল। আমরা মুক্তিযুদ্ধ দেখেছি, যদিও আমার বয়স কম ছিল, গত 7-8 আমি ক্লাস 3 পড়তাম। আমার এই স্কুলে পাঞ্জাবিদের ট্রেনিং হয়েছে, রাজুকের ট্রেনিং হয়েছে। আজকে সেই রাজাকারের ছেলেরাই আবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বগলের তোলে ঢুকে ষড়যন্ত্র করছে, দেশকে বিভিন্নভাবে দেশকে বিভ্রান্তি করার চেষ্টা করছে, প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। কিছুদিন আগে এই আল জাজিরা টিভির মধ্যে একটা নাটক সাজিয়ে একটা ডকুমেন্টারি পেশ করা হয়েছে, কিন্তু সব তথ্য ভুল এবং বানানো সেটা প্রমাণ হয়ে এসেছে, জাতিসংঘের কাছে প্রমাণ হয়ে এসেছে। জাতিসংঘ ইতিমধ্যে এই করোনাকালীন অবস্থায় বাংলাদেশ যেভাবে করোনা আক্রান্ত হয়ে বা করোনাকালীন অবস্থায় বাংলাদেশকে যেভাবে হ্যান্ডেল করেছে, এই গত কয়েকদিন আগে জননেত্রী শেখ হাসিনাকে পুরস্কৃত করেছে। আর আমরা দেশে বসে আমার দেশের জন্য ষড়যন্ত্র করছি। আমাদের অনুরোধ থাকবে, প্রত্যেকটি বাঙালিকে অনুরোধ থাকবে, আমরা এখনো যাদের আমরা মানুষের ভুল হতে পারে, কারণ 21 বছর যদি আমার ব্রেইন তুলে কেউ করে, 21 বছর যদি আমাকে কেউ একটা শিক্ষায় শিক্ষিত করে তুলে, তাহলে স্বাভাবিক আমার ওইগুলো যেমন আসল স্বাধীনতা সবকিছু গোপন করে রাখা হয়েছিল। তাই আমার অনুরোধ থাকবে, আপনারা বিবেক দিয়ে চিন্তা করেন, 21 বছরের আগে 71 সালের আগের কথা চিন্তা করেন। আপনি চিন্তা করেন, আজকে যদি এই 21টি বছর বাংলাদেশকে যদি এভাবে দাবিয়ে রাখা না হতো, তাহলে কিন্তু আজ বাংলাদেশ বিশ্বের বুকে একটা উন্নত দেশ হিসেবে পরিণত হতো। আমরা আজ এখানে বসে আমাদের দরিদ্র বাংলাদেশ নিয়ে চিন্তা করতাম না। তাই আমার অনুরোধ থাকবে, আমাদের অনেক সমস্যা থাকতে পারে, ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, আমাদের জাতিগত সমস্যা থাকতে পারে, সেগুলো বলে বৃহত্তর দেশের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আমাদেরকে বুঝতে হবে, আমি আজ থেকে 10 বছর আগে 15 বছর আগে অনাহারে মরছিলাম, আমার ঘরে খাবার ছিল না, কিন্তু আজকে এই যুগে আপনারা কেউ বলতে পারেন যে কেউ একটা লোক না খেয়ে মরছে, তাদেরকে যে কোনো ভাবে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে তারা খাচ্ছে। আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমরা এখন এক্সপোর্ট করছি, আমরা বিশ্বে গার্মেন্ট সেক্টরে আমরা 3 নম্বর স্থানে আছি, আমরা সবজি এক্সপোর্ট করছি 2 নম্বর স্থানে আছি, আমরা মাছ এক্সপোর্ট করছি, আমরা বিভিন্ন দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশগুলো সেটা সহ্য করতে পারছে না। তারা দেখতে পাচ্ছে যে বাংলাদেশ এত দ্রুত কিভাবে এগিয়ে যাচ্ছে, তাকে কিভাবে বাধাগ্রস্ত করা যায়, তাই অনেক ষড়যন্ত্র চলছে। তাই আমার অনুরোধ থাকবে, সেই ষড়যন্ত্রকারীকে আমরা বুঝাবো। যারা আমাদের ভাই, যারা এখনো তারা বুঝে নাই, তাদেরকে বুঝাতে হবে। আজকে আমি রাস্তার মধ্যে নিরাপদে চলতেছি, আজকে এক সময় ছিল আমি রাস্তার মধ্যে নিরাপত্তা করে চলতাম, যে কোথায় যেন দুর্ঘটনা হয়ে যাবে, কোথায় যেন আগুন লেগে যাবে, কোথায় যেন ভাঙচুর হয়ে যাবে, কোথায় যেন গাড়িতে আগুন দেওয়া হবে। আজকে সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। জননেত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স দিয়ে সেগুলোকে দমন করেছে, এবং জনগণ এখন বুঝেছে যে আমার এখানে একটা হরতাল করলে, একটা করলে দেশের কোটি কোটি টাকা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটা আমি দরিদ্র লোক, আমার আত্মীয় স্বজন আমাকে একটা সিএনজি কিনে দিয়েছে, সেই সিএনজির উপার্জন দিয়ে আমি আমার পরিবারকে চালাই, সেই সিএনজি কে আগুন জ্বালিয়ে দিয়েছে। সেটা সেটা আমার ক্ষতি হয়েছে, আমার দেশের সম্পদ ক্ষতি হয়েছে। যারা এটা করে এরা কি দেশপ্রেমিক হতে পারে? তাই আমরা সবাই চেষ্টা করব এই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ে, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়লে আপনি বুঝতে পারবেন সবাইকে নিয়ে উনি আলোচনা করেছেন, সমালোচনা করেছেন। সেটাই বোঝা যায় উনি একজন দরদি, দেশদরদি, জনদরদি মানুষ ছিলেন। সেই জন্য আমরা সবাইকে অনুরোধ জানাবো যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই দেশটি গড়ার জন্য, সুন্দর সোনার বাংলা গড়ার জন্য আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে থাকি, আমাদের মধ্যে প্রতিহিংসা থাকতে পারে, সেই প্রতিহিংসাকে ভুলে, আমাদের দ্বিধাদ্বন্দ্বকে ভুলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাই, আমরা দল করতে পারি। আমরা যদি দেখি বাংলাদেশের আওয়ামী লীগ একমাত্র দল,
তখন তৎকালীন মুসলিম লীগ এবং আওয়ামী লীগ, বাংলাদেশে আর কোনো দল ছিল না। 75 সাল পরে যে দল হয়েছে সেগুলো 75 সাল পরে হয়েছে, স্বাধীনতার যুদ্ধের পরে হয়েছে। আমরা 3 বছর স্বাধীনতা ভোগ করেছি, এর পরে হয়েছে। 75, 76, 77, 78 সালে হয়েছে। তাহলে আমরা কিভাবে দাবি করি যে আমি স্বাধীনতার ঘোষক, আমি এই আমি সেই? যে জায়গাতে আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা কিছু দল হয়েছে তার সুবিধার্থের জন্য হয়েছে, সময় ছিল আর সামরিক বাহিনী ছিল, সামরিক বাহিনীর ক্ষমতা শেষ হয়েছে, আমাকে এখানে বসতে হবে, আমার তো একটা চেয়ারের প্রয়োজন আছে, আমি একটা দল করে নিয়েছি। সেই দলের মধ্যে কিছু লোক আছে যারা কোথায় যাওয়ার জায়গা নাই, সেটা এখানে এসে বসেছে, তাদের আওয়ামী লীগের স্থান নেই, বিভিন্ন দল থেকে ওনারা কোথায় যেতে পারছে না, তারা সেই দলে ঢুকেছে। এইভাবে হয়েছে, ভালো কথা, দল থাকতে পারে, সব করতে পারে, কিন্তু একটা জিনিস হলে আপনার প্রতি, দেশের প্রতি আপনার মায়া থাকতে হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে জনগণ সেটা মেনে নেবে না। আপনি বিভিন্ন জায়গায় বসে, দেশের বাইরে বসে এই দেশের জন্য ষড়যন্ত্র করবে, এই দেশকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করবে, এই দেশকে গৃহযুদ্ধ করার জন্য ষড়যন্ত্র করবে, সেটা এই জনগণ আর মেনে নেবে না। বাংলার জনগণ এখন সজাগ, সচ্ছল, বাংলার জনগণ এখন ঐক্যবদ্ধ, বাংলার জনগণ এখন সবাই বুঝতে পারে, সব দেখতে পারে, সব জানে। আর সেই দিন নাই। এই সিলেট থেকে এসে লামাকাজি এসে বললাম ওখানে এই জিনিস হয়ে গেছে, এখন আর সেই দিন। এখন 1 মিনিটের মধ্যে তো সিলেটে কি হলো, সত্য মিথ্যা সব যাচাই করে নেয়, যার জন্য আর মানুষ এখন আর কোনের কোথায় খান দিয়ে রাস্তায় নামে না। আজকাল আর রাস্তায় মানুষ নামতেছে, আগে এসে বললো এখানে অমুককে মেরে ফেলছে, রাস্তা ঘেরাও করে ফেলো। সেই বুয়া, সেই সকল কথা আর বিক্রি হবে না, সেই মার্কেট বন্ধ হয়ে গেছে। তাই সবার কাছে আমার অনুরোধ থাকবে, আজকের এই দিনে আমরা বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে যেভাবে আমরা ঐক্যবদ্ধ করেছিলেন, আমরা প্রতিজ্ঞা করি আজকে 50 বছর পূর্তি উপলক্ষে আমরা এটা প্রতিজ্ঞা করি যে আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য, আমার দেশকে শক্তিশালী করার জন্য, আমার বাড়িকে শক্তিশালী করতে হবে, আমার ঘরকে শক্তিশালী করতে হবে, আমার ওয়ার্ডকে শক্তিশালী করতে হবে, আমার ইউনিয়নকে শক্তিশালী করতে হবে, আমার উপজেলাকে শক্তিশালী করতে হবে। আমরা একটা কথা জানি না, সব সময় বলা হয় যে আপনার লীলা শুরু হয় ঘর থেকে। আমার ডেভেলপমেন্ট, আমার উন্নয়নটা শুরু হবে ঘর থেকে, আমার দেশের স্বাধীনতা শুরু হবে ঘর থেকে। আমার ঘরকে আমি স্বাধীন করতে হবে। আমি এখন আমার ঘরের স্বাধীনতা নাই, আমি স্বাধীনতার কথা বলছি সিলেটে গিয়ে। আমার বাড়িতে স্বাধীনতা নাই, আমি স্বাধীনতার ডায়লগ বলছি ঢাকা থেকে, সেটা চলবে না। তাই সবাইকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এই দিনের জন্য আসার জন্য সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় প্রিয় দর্শক, আপনারা দেখলেন সিলেট সদর উপজেলার 7 নং মোগলগাঁও ইউনিয়নে এই 7ই মার্চ যে দিনটি আমরা পালন করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণকে স্মরণ করেই কিন্তু আমরা এই দিনটি পালন করে থাকি এবং এই দিনটিকে ঘোষণা করা হয়েছে। যাই হোক, আমরা আজকে এই 7 নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সন্ন্যাস চেয়ারম্যান মোহাম্মদ হিরুন মিয়ার সভাপতিত্বে ইউনিয়ন পরিষদে আজকে যে 7ই মার্চের বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণের উপরে আলোচনা সভা হয়েছে। এরকম যদি হয় তাহলে নতুন প্রজন্মরা এখান থেকে জানতে পারবে, বুঝতে পারবে যে বঙ্গবন্ধু কি বলেছেন। বঙ্গবন্ধু 18 মিনিটের ভাষণের উপরেই কিন্তু যুদ্ধের দিক নির্দেশনা দেওয়া ছিল, সেটা হয়তো আপনারা এখান থেকে বুঝতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। এখন সেই প্রত্যাশা আশা রেখেই আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। 7 নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ। Let
চল হয় রে বাসনা পালা আছি চকলেট খাওয়াই যাওয়া বলাই যাওয়া হয় যাই হোক আমরা আপনাদেরকে এক নজরে আলোচনা সভা শেষে ইউনিয়ন পরিষদের ভবন আপনাদেরকে দেখার চেষ্টা করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও দেখা হবে, কথা হবে সেই পর্যন্ত। Hey,